আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। গত ডেটে আমরা এই বিষয় নিয়ে করেছিলাম। ম্যাম আজ আচ্ছা দেখো, ম্যাম আর্থিক একটা কোশ্চেন বিবরণীটা কি ছিল। এটা নিয়ে কিন্তু ডিটেলস আমরা আলোচনা করেছি গত ডেটে। আমরা আজ ম্যাথ থেকে শুরু করবো একদম দেখো, IAS 1 মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে বোর্ডটা, এটার 1 নাম্বার যে সংজ্ঞা ছিল, এখানে আর্থিক বিবরণীর 5টি ধাপের কথা বলা আছে। তাহলে আর্থিক বিবরণীর ধাপ কয়টি? 5টি। কি কি? দেখো, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, ঠিক আছে। 1 নাম্বার যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। 2 নাম্বার ধাপ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। এই যে 3টা ধাপ, আর এখানে আরো 2টা আছে, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এই যে 5টা ধাপের মধ্যে আমাদের প্রয়োজন, আমরা আমাদের যে সিলেবাস, তোমাদের যে সিলেবাস, এখানে এই যে এই 3টা আইটেমের উপরে প্রশ্ন হয়, আমাদের এই 3 ধরনের ম্যাথ করতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্থিক বিবরণীর ধাপ কয়টি, 5টি দিবে। তোমরা আবার অনেকেই যে ভুল করে 3টি দিয়ে ফেলো, কারণ আমরা অঙ্ক করি তো 3 ধাপের। বিশদ আয় বিবরণী করি, মালিকানা সত্ত্ব বিবরণী করি এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা ম্যাথ আমরা করি 3 টাইপের। এই জন্য অনেকে ভুল করে। তাহলে আমাদের ধাপ হচ্ছে 5টি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব, সবাই মিউট রাখো। আমরা আজকে আলোচনা করব হচ্ছে বিশদ আয় বিবরণী নিয়ে। কি নিয়ে? বিশদ আয় বিবরণী নিয়ে, ঠিক আছে। দেখো, বিশদ আয় বিবরণীটা কি? দেখো, বিশদ আয় বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী ছক যেখানে আমাদের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, এগুলোর হিসাব করে আমাদের বছর শেষে কত টাকা লাভ বা কত টাকা লোকসান হলো, হ্যাঁ, মুনাফা হলো নাকি ক্ষতি হলো, এটা যে বের করার যে নিয়মটা, সেটা করা হয় বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে। এখন দেখো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি ধরনের হতে পারে? আমাদের উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, আর সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। ম্যাম আপনার কথাগুলো কেমন আটকে আটকে শোনা এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে কথা? যাচ্ছে না। জি ম্যাম। এখন স্পষ্ট শুনতে পাচ্ছ সবাই? ম্যাম প্রথম থেকে ক্লিয়ারই ছিল। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো, বিশদ আয় বুঝছি। বিবরণীর 2 ধরনের প্রতিষ্ঠানের জন্য 2 নিয়মে বিশদ আয় বিবরণী করতে হয়। একটা হচ্ছে উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই পণ্য উৎপাদন করে, আবার অনেক প্রতিষ্ঠান আছে পণ্য ক্রয় করে এনে অন্যদের কাছে বিক্রয় করে, এদেরকে বলা হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আবার যারা নিজেরাই পণ্য উৎপাদন করে তাদেরকে বলা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তারা বহু ধাপে আয় বিবরণী তৈরি করে, ঠিক আছে। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী কারা? যেমন হচ্ছে ডাক্তার, উকিল, তারপর হচ্ছে কি পার্লার, তারপর নাপিত, অনুষ্ঠিত। এদের, হ্যাঁ, তারা হচ্ছে কি করে? সেবা প্রদান করে, তারা কিন্তু পণ্য বিক্রি করে না। তুমি যদি সেলুনে যাও বা পার্লারে যাও, তোমাকে কি তারা পণ্য দিবে? না, তারা কিন্তু তোমাকে সেবা দিয়ে একটা অ্যামাউন্ট নিবে তোমার কাছ থেকে। তারপর হচ্ছে ডাক্তারের কাছে গেলে তোমাদেরকে ভিজিট দিতে হয়, তারপর হচ্ছে উকিলের কাছে গেলে তাদের একটা ফি দিতে হয়, শিক্ষক, তারা কিন্তু সবাই কি করে? সেবা প্রদান করে। তাহলে যারা সেবা প্রদান করে তাদেরকে বলা হয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যে ধরনের আয় বিবরণী তৈরি করে সেগুলো হচ্ছে 1 ধাপ। এটা একদম ইজি, শুধু আয়গুলো যোগ করে আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করে দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের একটু টাফ লাগে হচ্ছে এইটা, যে বহুধাপ বিবরণীটা, ঠিক আছে। এই বহুধাপ বিবরণীটা আমরা আগে শিখবো, ঠিক আছে। আর 1 ধাপটা, এটা একদম নর্মাল, এটা একবার দেখিয়ে দিলেই পারবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই 2 ধরনের ম্যাথ আসে। তোমাদের যে 2টা বাধ্যতামূলক ভাবে এই অধ্যায় থেকে অঙ্ক দিতে হয়, এখানে একটা থাকে হচ্ছে বহুধাপ বিবরণীর, আরেকটা থাকে হচ্ছে 1 ধাপ বিবরণী। 1 ধাপ বিবরণীটা একদম ইজি, বহুধাপ বিবরণীটা একটু টাফ। এগুলো আমরা শিখবো পর্যায়ক্রমে। এই যে বহু ধাপ বললাম, যে বহু ধাপ বললাম, বহু ধাপ মানে কয়টা ধাপ? বহু ধাপ মানে হচ্ছে 3টা ধাপ, ঠিক আছে। কি কি ধাপ? দেখো, বিশদ আয় বিবরণীর ধাপ হচ্ছে 3টি। একটা হচ্ছে প্রথম যে ধাপ, প্রথম ধাপে আমরা মোট মুনাফা নির্ণয় করি। প্রথম ধাপে কি নির্ণয় করি? মোট মুনাফা। দ্বিতীয় ধাপে করি হচ্ছে পরিচালন মুনাফা। তৃতীয় ধাপে করি নেট মুনাফা। আমরা গত ক্লাসে কিন্তু মোট মুনাফা নির্ণয় করা শিখে ফেলেছি।
তাই না? তারপর আমরা আজকে আবার আরেকটু আলোচনা করে তারপর পরিচালন মুনাফা নির্ণয় করব। এই তিনটা কিন্তু একই ছকে করা যায়। এই তিনটা আমরা একই ছকে করতে পারি, অথবা যদি পরীক্ষায় আলাদা করে চাই তাহলে আলাদা আলাদা করেও করতে পারবো। দেখো, মোট মুনাফা নির্ণয় করার জন্য কি করতে হয় আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম। মোট মুনাফা নির্ণয়ের সূত্র কি কেউ বলতে পারবে? গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম। মোট মুনাফা নির্ণয়ের সূত্রটা কি বলো তো? এনিবডি? কেউ বলতে পারবে না? মোট মুনাফা সমান হচ্ছে নিট বিক্রয় মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? এখন দেখো, এর জন্য আমাদের মোট মুনাফা নির্ণয় করার জন্য কি কি লাগবে? প্রথমে নিট বিক্রয় লাগবে, এবং তারপর লাগবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাবো? এই যে প্রথম ধাপের যে রেজাল্ট, মোট মুনাফা, এটা পাবো। ঠিক আছে? দেখো, এর জন্য আমাদের কি করতে হবে। দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে জাস্ট এভাবে, একটা রেওয়া মিল দেওয়া থাকে। এই যে একটা রেওয়া মিল দেওয়া থাকে, রেওয়া মিলের মধ্যে কি কি আইটেম থাকে? বিভিন্ন ধরনের আয় থাকে, বিভিন্ন ধরনের কি থাকে, ব্যয় থাকে, মালিকানা সত্ত্ব থাকে, সম্পত্তি, দায়, এগুলো কিন্তু একটা রেওয়া মিলে থাকে। আমরা যারা রেওয়া মিল চ্যাপ্টারটা করেছি তারা কিন্তু সবাই জানি। আরেকটা জিনিস থাকে নিচে, কি থাকে? সমন্বয় থাকে। সমন্বয় মানে কি? যে সকল আইটেম জাবেদা, খতিয়ান বা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করার সময় আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল, বা কিছু অংশ বাদ পড়েছিল, বা বেশি কিছু লিখে ফেলেছিলাম, এই যে বাদ পড়া জিনিসগুলো অ্যাড করতে হবে। তারপরে বেশি কিছু লিখে ফেললে সেগুলো বাদ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা মানে হচ্ছে সমন্বয় করা। অ্যাডজাস্টের বাংলা শব্দে হচ্ছে সমন্বয়। ঠিক আছে? এই যে সমন্বয়ের আইটেমগুলো আমাদের এদের সাথে উপরে যে আইটেমগুলো দেওয়া থাকবে এগুলোর সাথে সমন্বয় করে যোগ বিয়োগ করে তারপর ফাইনালি আমাদের আর্থিক বিবরণী তৈরি করতে হবে। এখন এই যে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো আমরা করি হচ্ছে এই যে আমরা যে আয় বিবরণী, আর্থিক বিবরণী যে ধাপ দেখলাম, মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকানা সত্ত্বের যে আইটেমগুলো সেগুলো যায়, আর্থিক অবস্থার বিবরণীতে যায় হচ্ছে সম্পদ এবং দায়। এই যে সম্পদ আর হচ্ছে দায় সমূহ, সম্পদ আর দায় সমূহ নিয়ে হিসাব করা হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আজকে আমরা করব না, আমরা আজকে করব বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণীতে কোন আইটেমগুলো যায়? আমরা জানি হিসাব কত প্রকার, এখানে 5 প্রকার: আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, দায়, তাই না, সম্পদ, এগুলো আমরা হিসাব সমীকরণে কিন্তু এগুলো শিখেছি, তাই না? শোনো, যারা গত ক্লাসগুলো করনি তারা কিন্তু অবশ্যই বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর রেকর্ড ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের জন্য এই ক্লাসগুলো ইজি হয়ে যাবে। আর যারা এতগুলো ক্লাস করতে যাদের প্রবলেম, তারা হচ্ছে একটা রিভিশন ক্লাস নেওয়া হয়েছে গত সপ্তাহে। 5টা অধ্যায়ের উপর ওভারঅল একটা লেকচার দেওয়া হয়েছে, সেই ক্লাসটা আপাতত দেখে নেবে। ঠিক আছে? তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো, বিশদ আয় বিবরণীর আইটেম হচ্ছে কি কি? আয় এবং হচ্ছে ব্যয়। আয় এবং ব্যয়গুলো নিয়ে আমরা বিশদ আয় বিবরণী করি। আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে কিন্তু আমরা নিট লাভ বা ক্ষতি পাবো। সেগুলো বিভিন্ন স্টেপ বা বিভিন্ন ধাপে করতে হয়। ঠিক আছে? দেখো, তাহলে আমরা আয় ব্যয়ের হিসাবগুলো নিয়ে কি করব? বিশদ আয় বিবরণী তৈরি করব। এখন এই যে সমন্বয়ের আইটেম, এই যে রেওয়া মিলের আইটেম, এগুলো ম্যাথে কিভাবে লিখবো আমরা যখন অঙ্ক করব? দেখো, মনে রাখবে সব সময়, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে লিখেছি দুইটা বোল্ড করা লিখা, রেওয়া মিল একবার, সমন্বয় দুইবার, তার মানে রেওয়া মিলে যে আইটেমগুলো থাকবে এগুলো সব সময় একবার যাবে। যে কোনো আমাদের যে হিসাবের এই যে 5টি ধাপ দেখলাম, এই যে এখানে বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আরো যে 2টা ধাপ আছে, আমরা তো এই 3টাই করব। এই 3টা যখন আমরা করব, রেওয়া মিলের আইটেম যদি যে কোনো একটাতে চলে যায় একবার, তাহলে আর অন্য কোনো আইটেমে সেটা যাবে না। ঠিক আছে? আর অন্য কোনো হিসাবে ওই আইটেমটা যাবে না। তার মানে রেওয়া মিলের কোনো আইটেম যদি এই হিসাবগুলোতে একবার চলে যায়, অন্য হিসাবগুলোতে আর যাবে না। আর সমন্বয়ের আইটেম যাবে দুইবার। সবাই মিউট করে রাখো, হ্যাঁ। দেখো, সমন্বয়ের আইটেম যায় হচ্ছে দুইবার।
সাউন্ড আসছে কার কাছ থেকে? আচ্ছা, নিয়ামুল জান্নাত, মিউট রাখো। দেখো, রেওয়ামিলের আইটেমে আমরা রেওয়ামিলের আইটেম গুলো একবার যাবে এবং সমন্বয়ের আইটেম কতবার যাবে? দুইবার। তার মানে সমন্বয়ের আইটেম একটা হিসাবে গেলে পরবর্তীতে আবার আরেকটা হিসাবে যাবে, দুইবার যাবে, ঠিক আছে? এখন কোনগুলো কি ধরনের আয় এগুলো আমাদের কিন্তু জানতে হবে, তাই না? পরিচালন আয় কোনগুলো? দেখো, পরিচালন মানে কি? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরাসরি যে আয়গুলো আমাদের হয় সেগুলো হচ্ছে পরিচালনায়। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কি পরিচালনায়? যারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের যে সেবা প্রদানের মাধ্যমে যে আয়গুলো হয়, যারা পণ্য বিক্রয় বা ক্রয় করে এরকম প্রতিষ্ঠান, তাদের জন্য হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয়গুলা হয় সেটা হচ্ছে তাদের পরিচালনায়। তাহলে পরিচালনা আয় আমরা কিন্তু দুইটা পেলাম। অন্যান্য আয় অথবা অন্যান্য আয়ের অপর নাম হচ্ছে অপরিচালন আয়। অপরিচালন আয়, ঠিক আছে? অন্যান্য আয় বা অপরিচালন আয় মানে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি পরিচালনার জন্য ব্যবহৃত হয় না। যেমন হচ্ছে ব্যাংক আমানতের সুদ। তুমি ব্যাংকে টাকা রাখছো, সেখান থেকে যে সুদটা পাবে সেটা কিন্তু তোমার ব্যবসার পরিচালনার জন্য আয়টা হলো না, তাই না? এটা বাইরে থেকে, বাইরের উৎস থেকে তোমার ব্যবসার টাকা বাইরে রেখেছো, সেখান থেকে একটা টাকা আসছে। ব্যবসার টাকাই কিন্তু ওইটা বাইরের উৎস থেকে আসছে, ব্যবসা পরিচালনার মাধ্যমে এই টাকাটা আসছে না। তারপর হচ্ছে লভ্যাংশ। তুমি যদি শেয়ার কোনো অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করে থাকো, সেটার যদি লভ্যাংশ পাও, সে আয়। তোমার যদি প্রতিষ্ঠানের কোনো স্পেস ভাড়া দিয়ে থাকো বা অন্য কোনো জায়গা থেকে ভাড়া আয় হতে পারে। কমিশন আয়, তুমি যদি একটা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যম ছাড়া অন্য কোনো দ্রব্যাদি বিক্রয় বা যে কোনো ধরনের লেনদেনের কারণে যদি কোনো কমিশন প্রাপ্ত হয় হও, সেটা হচ্ছে তোমার কমিশন আয়। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। স্থায়ী সম্পদ কিন্তু তোমার প্রতিষ্ঠানের পণ্য না, এটা রেয়ার। এটা মানে কি, বিক্রি হয় না বললে চলে। কোনো একটা কারণে যদি কোনো স্থায়ী সম্পদ তোমার বিক্রি করতে হয়, দালান কোঠা, আসবাবপত্র বা যে কোনো একটা যন্ত্রপাতি হোক, এগুলো কিন্তু তোমার রেগুলার লেনদেন না। এগুলোর কারণে যদি কোনো মুনাফা তোমার হয় সেটা হবে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, ঠিক আছে? প্রাপ্ত বাট্টা। বাট্টা মানে হচ্ছে ছাড় পাওয়া। আর বিনিয়োগের সুদ, কোনো জায়গায় তুমি টাকা ইনভেস্ট করলে সেখান থেকে যে সুদটা পাবে সেগুলো হচ্ছে ক্লাস চলতেছে বিনিয়োগের সুদ। এখন হয়তো। এই মিউট রাখো তুষ্মি। আচ্ছা, তাহলে কি পরিচালন আয় এবং অন্যান্য আয় এগুলো কি তোমরা অঙ্কের ভেতরে দেখলে চিনতে পারবে না কোনগুলো পরিচালন আয়? এই যে এই দুইটা মাত্র পরিচালন আয়, আর এগুলো সব হচ্ছে অপরিচালন আয়, ঠিক আছে? এগুলো কিন্তু অঙ্ক করার সময় চিনতে হবে যে কোনটা কি ধরনের আয়। এবার আসো ব্যয়। দেখো কত ধরনের ব্যয় আছে। প্রথমে আছে দেখো বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমাদের প্রথমেই লাগবে মোট মুনাফা করার সময়। বিক্রিত পণ্যের ব্যয় এর আইটেমগুলো হচ্ছে প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। এগুলো হচ্ছে আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, ঠিক আছে? এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন কিন্তু এই প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়টা যোগ করব। ক্রয় পরিবহন, আমদানি শুল্ক এগুলো সব যোগ করব। ক্রয়ের সাথে এই যে খরচগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। এগুলোর নাম হচ্ছে কি? এই তিনটা, এই যে এগুলোর নাম হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কাকে বলে গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম। প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয় বলতে পারো। যে ব্যয়গুলা তোমার একটা পণ্য একটা প্রতিষ্ঠান থেকে বা একটা নির্দিষ্ট স্থান থেকে তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনতে যে খরচটা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। ধরো তুমি একটা পণ্য ক্রয় করেছো, সেটা তোমার প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে সেটা পরিবহন খরচ, মানে ওটা তুমি ভ্যানে বলো, ট্রাকে বলো, জাহাজে বলো, যেভাবে আনো সেটার জন্য একটা পরিবহন ব্যয় হয়। সেটা কিন্তু ওই পণ্যের পেছনেই খরচটা হয়, সেজন্য ওই ক্রয় পরিবহনটা প্রত্যক্ষ খরচ। আমদানি শুল্ক, বিদেশ থেকে যদি পণ্য কিনে নিয়ে আসো সেটাকে বলে আমদানি। এই আমদানির জন্য তোমাকে সরকারকে কি দিতে হয়? ভ্যাট দিতে হয়, সেটাই হচ্ছে শুল্ক। এটাও তোমার প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়া, এটাও এক ধরনের পরিবহন খরচ। ডক চার্জ, জাহাজ থেকে পণ্য নামাতে গেলে কি কুলিদের যে খরচগুলো দিতে হয় সেগুলো হচ্ছে কি? ডক চার্জ। তার মানে তুমি একটা প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনতে এই পণ্যের পেছনে যত ধরনের খরচ হলো সবই হচ্ছে কি? এই প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? এই প্রত্যক্ষ খরচ বিক্রিত পণ্যের ব্যয়ের নির্ণয়ের সময় এই ক্রয়ের সাথে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে প্রত্যক্ষ খরচগুলো দেখলে কি আমরা চিনতে পারবো অঙ্কে, যখন অঙ্ক করব? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান অফিসিয়াল কার্যাবলী পরিচালনার জন্য
হ্যাঁ, যে খরচগুলো হয় আমাদের এগুলো হচ্ছে পরিচালন ব্যয়, এগুলো তোমরা খেয়াল রাখবে, যে বেতন ভাতা, হ্যাঁ, ভ্রমণ, প্রশিক্ষণ ভাতা, ছাপা মনিহারি, ডক চার্জ, অনেক কিছু আছে, এগুলো খেয়াল রাখবে। এই যে অনেকগুলো খরচের নাম আছে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডাক ও তার খরচ, পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলো। এর মধ্যে যে বাট্টা খরচ, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এই যে অবলোপন মানে কি দেখো, এই যে সুনামের অবলোপন, প্যাটেন্টের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, এগুলো মানে কি ভালো করে একটু বুঝো। সুনাম মানে কি? সুনাম হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের সুখ্যাতি, যে খ্যাতির কারণে একটা প্রতিষ্ঠানের পণ্য কিন্তু বেশি বিক্রি হয়, যেগুলো একদম ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এই যে সুনামের এটাও কিন্তু একটা মূল্য আছে। অনেকে কি যাচাই না করে একটা ব্র্যান্ডের নাম শুনলে হ্যাঁ এটা তো ভালোই হবে, মানে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় এই সুনামের জন্য। এর জন্য সুনাম এক ধরনের সম্পদ, কিন্তু এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, যেটা চোখে দেখা যায় না, ধরা যায় না, অস্পর্শনীয় সম্পদ এটা। এরকম প্যাটেন্ট, ট্রেডমার্ক, ব্যবসার পণ্যের যে তোমার একটা মার্ক, যেটা দিয়ে পণ্যকে অন্যান্য পণ্য থেকে আলাদা করা যায়। আমরা বলি না একটা পণ্যের যে লোগো থাকে, সেগুলো হচ্ছে ট্রেডমার্ক। প্যাটেন্ট হচ্ছে ওইরকম একটা দলিল, যেটার মাধ্যমে প্রতিষ্ঠান কি পায়, একচ্ছত্র একটা অধিকার পায়, যে তার পণ্যের মতো নকল করে অন্য কেউ পণ্য তৈরি করতে পারবে না, এরকম একটা দলিল। এগুলো সবই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। আর অবলোপন মানে কি? এই যে আমরা বলি না যে যেগুলো হচ্ছে স্পর্শনীয় সম্পদ, যন্ত্রপাতি, দালান কোঠা, হ্যাঁ, এগুলো কিন্তু এক সময় কি হয়, মূল্য হ্রাস পায়। আমি একটা জিনিস আজকে যে যন্ত্রপাতিটা আজকে একটা অ্যামাউন্ট দিয়ে কিনবো, 20,000 টাকা দিয়ে একটা যন্ত্র কিনলাম, এটা 5 বছর পরে কিন্তু সেটার মূল্য আর 20,000 টাকা থাকবে না, এটার মূল্য কমে যাবে। এই যে কমে যাওয়া, সময় অতিক্রান্ত হওয়ার কারণে পণ্যের যে মূল্যটা হ্রাস পেলো, এটাই কিন্তু অবচয় আমরা বলি। স্থায়ী সম্পদের ক্ষেত্রে বলা হয় অবচয়। আর অস্পর্শনীয় যে সম্পদ, অস্পর্শনীয় সম্পদের মূল্য হ্রাস পাওয়াকে বলা হয় অবলোপন। অবচয় এবং অবলোপন একই কথা, শুধু যেগুলো স্পর্শনীয় সম্পদ চোখে দেখা যায় সেগুলোর ক্ষেত্রে অবচয় বলা হয়, আর যেগুলো অস্পর্শনীয় সম্পদ চোখে দেখা যায় না সেগুলোর ক্ষেত্রে বলা হয় অবলোপন। ঠিক আছে, তার মানে অবচয় এবং অবলোপন হচ্ছে একই জিনিস, শুধু নাম আলাদা। স্পর্শনীয়র ক্ষেত্রে বলা হয় অবচয়, আর অস্পর্শনীয়র ক্ষেত্রে বলা হয় অবলোপন। ঠিক আছে। আর আছে একটা দেখো, কুরিন খরচ। কুরিন মানে সবাই বুঝি আমরা, যদি তোমার কোনো দেনাদার তোমার পাওনা পরিশোধ না করে কি হয়, উধাও হয়ে যায় বা মারা যায়, বা যে কোনো একটা কারণে যদি সে তোমার পাওনা পরিশোধ না করে এই যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা ক্ষতি হয়, সেটাই হচ্ছে তোমার কুরিন বা অনাদায়ী পাওনা। কুরিন যে কথা, অনাদায়ী পাওনা একই কথা। ঠিক আছে। আচ্ছা, আপ্যায়ন খরচ এটা বুঝেছ। এখন দেখো অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ব্যতীত যে বাইরের ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হয় অন্যান্য ব্যয় বা হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়। ও, আরেকটা কথা, এই যে দেখো যে ক্রয় পরিবহন কথাটা যে বলা ছিল, ক্রয় পরিবহন কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, কিন্তু বিক্রয় পরিবহন যদি থাকে এটা কিন্তু পরিচালন ব্যয়ের আইটেম। কিন্তু যদি শুধু পরিবহন বলা থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব সেটা ক্রয় পরিবহন, তখন এটা বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই দেখো যে বিক্রয় পরিবহন কিন্তু এখানে যাবে, পরিচালন ব্যয়ে যাবে, আর ক্রয় পরিবহন যাবে প্রত্যক্ষ ব্যয়ের সাথে অ্যাড, এটা প্রত্যক্ষ ব্যয়। আচ্ছা দেখো এখন, আচ্ছা, পরিচালন আয় ব্যয় গেল। আমরা এখন আয় বিবরণীটা যে তৈরি করব, বহু ধাপ আয় বিবরণীর কয়টা ধাপ দেখলাম আমরা? কয়টা ধাপ দেখেছিলাম? 3টা ধাপ। মোট মুনাফা, পরিচালন মুনাফা, আর হচ্ছে কি নেট মুনাফা। এগুলো কিভাবে নির্ণয় করতে হয় দেখো। এটা হচ্ছে বহু ধাপ। আমরা যদি বহু ধাপে বিশদ আয় বিবরণীটা করি, সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে মোট মুনাফা নির্ণয় করা। মোট মুনাফা নির্ণয়ের সূত্র আমরা প্রথমে লিখেছি কি, এক হচ্ছে নিট বিক্রয় থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই, তাহলে আমাদের এই যে মোট মুনাফাটা বের হবে। প্রথমে বিশদ আয় বিবরণ লেখার আগে প্রথমে উপরে কি লিখবে, প্রতিষ্ঠানের নাম, আর এখানে ধরো হচ্ছে 2025 সাল, তাহলে 2025 সালের, মানে ডেটটা লিখে দিতে হবে, 2025 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য।
তারিখের জন্য এই লাইনটা লিখে দিতে হবে, আর উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপ কি, 1 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করা। কিভাবে করব? প্রথমে আমরা নিট বিক্রয় নির্ণয় করব, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, অবশ্যই টাকার ঘর 3টা রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের মোট মুনাফা নির্ণয় হবে। তারপর দ্বিতীয় ধাপ কি? মোট মুনাফা নির্ণয় করার পর দ্বিতীয় ধাপ হচ্ছে কি দেখো তো? দ্বিতীয় ধাপ হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় করা, তাই না? এখন দেখো পরিচালন মুনাফা নির্ণয় কিভাবে করব। এই যে মোট মুনাফা আমরা পেলাম প্রথম ধাপে, সেখান থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিব, ঠিক আছে? পরিচালন আয় যদি থাকে যোগ করব, আর ব্যয় অবশ্যই বিয়োগ করব। এই মুনাফা থেকে পরিচালন ব্যয়টা যদি বাদ দেই, তারপর যে মুনাফা থাকবে সেটার নাম হবে 2 নাম্বার ধাপের পরিচালন মুনাফা। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার ধাপে আমরা কি পেয়েছিলাম? বিশদ আয় বিবরণীর যে বহু ধাপের মধ্যে 3 নাম্বার যে ধাপটা ছিল সেটা ছিল নেট মুনাফা। নেট মুনাফা কিভাবে পাবো দেখো, এই যে আমরা 2 নাম্বার ধাপে পরিচালন মুনাফা পেলাম, সেখান থেকে যদি আয় থাকে, অপরিচালন, পরিচালনের কাজ শেষ, এখন হচ্ছে অপরিচালন, অপরিচালন আয়গুলো যোগ করব, অপরিচালন ব্যয়গুলো বাদ দেব বা বিয়োগ করব, করার পর যে অ্যামাউন্টটা আমাদের থাকবে সেটা হচ্ছে নিট মুনাফা। এই যে 3 নাম্বার ধাপে পাবো আমরা হচ্ছে নিট মুনাফা। এই ছকটা কি সবাই বুঝতে পেরেছো? এটা জাস্ট একটা ফরম্যাট রেখেছি, এই যে এই ফরম্যাটে আমাদের ম্যাথ করতে হবে। এটা কি সবাই বুঝেছো? কমেন্টে লিখো, কথা না বললে কমেন্টে লিখো যে বুঝতে পেরেছো কিনা। ম্যাম আর একবার একটু বোঝান। আরেকবার বোঝাবো, আচ্ছা দেখো মেয়েগুলো, অবশ্যই বোঝাবো, কেন নয়। দেখো উপরে ডেট লিখতে হবে, এটা লিখবে। দেখো আমাদের প্রথম ধাপ হচ্ছে বহু ধাপ আয় বিবরণীর মধ্যে প্রথম ধাপ হচ্ছে মোট মুনাফা নির্ণয় করা। আর মোট মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি নিট বিক্রয় থেকে, দেখো উপরে আমি লিখেছিলাম কিন্তু, মোট মুনাফা নির্ণয় করার সূত্র কি? এই যে নিট বিক্রয় থেকে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে, ঠিক আছে? দেখো এই যে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের অঙ্কে কিভাবে করব? যখন আমরা অঙ্কে এভাবে করতে হবে, যে এই ফরম্যাটে প্রথমে নিট বিক্রয়, এই যে বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় করলে আমরা এই যে কি পাবো, এই দুইটার বিয়োগফল, এই যে এটা হচ্ছে নিট বিক্রয়ের টাকা থাকবে এখানে, আর এখানে থাকবে যে ব্র্যাকেট দেওয়া মানে বিয়োগ করা, ঠিক আছে? কি বিয়োগ করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফা পাবো। এই যে যে বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পেলাম সেটার নাম হচ্ছে মোট মুনাফা। এ পর্যন্ত বুঝেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো আমাদের 2 নাম্বার ধাপে কি তৈরি করতে হবে বা কি বের করতে হবে? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কিভাবে বের করবো? এই যে আমরা মোট মুনাফাটা পেলাম, এখান থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিব। পরিচালন ব্যয় কোনগুলো আমরা কিন্তু সবাই জানি। পরিচালন ব্যয় হচ্ছে এই যে এই আইটেমগুলো, পরিচালন ব্যয় কিন্তু আমরা এই মাত্র দেখলাম। এই আইটেমগুলো যদি থাকে তাহলে আমরা সেই আইটেমগুলোর অ্যামাউন্ট, পরিচালন ব্যয়ের যত টাকা হবে টোটাল, এই মোট মুনাফা থেকে ওই পরিচালন ব্যয়ের টাকাগুলো বাদ দিলে যে টাকাটা থাকবে সেটার নাম হবে পরিচালন মুনাফা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ। ক্লিয়ার? তারপর কি করব দেখো, পরিচালন মুনাফা বের করার পর পরিচালন, অপরিচালন আয় ব্যয়, যদি অপরিচালন আয় থাকে সেগুলো যোগ করব, আর অপরিচালন ব্যয় থাকলে সেগুলো বিয়োগ করব, করার পর যে অ্যামাউন্টটা পাবো সেটার নাম হবে 3 নাম্বার ধাপের নিট মুনাফা। এই যে অপরিচালন ব্যয় কিন্তু আমরা এখানে জানি যে কি কি অপরিচালন ব্যয় আছে। এগুলো এজন্য কি আমাদের মনে রাখতে হবে যে কোন আইটেম কোথায় যাবে, এটা যদি মনে রাখতে পারো তারপর চিনতে হবে যে এটা কি ধরনের ব্যয়, এটা কি ধরনের আয়, এজন্য এই ছকটা মাথায় থাকতে হবে। দেখো তোমরা মনে রাখবে যে অন্যান্য অপরিচালন মানে কি, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে থেকে যে আয়গুলা হয়, এই যে ঋণের সুদ, অন্য মানে প্রতিষ্ঠান ছাড়া বাইরে ঋণ দিলে যে সুদগুলো হয়, ব্যাংক জমাতিরিক্তের সুদ মানে কি, তুমি ব্যাংকে যা টাকা রেখেছো তার চেয়ে যদি তুমি বেশি ব্যাংক থেকে উত্তোলন করো, তখন তোমাকে কি করতে হয়? ব্যাংককে আরো উল্টো তোমাকে টাকা দিতে হয়, বা ব্যাংক তোমার অ্যামাউন্ট থেকে টাকা চার্জ করে। এই যে ব্যাংক জমাতিরিক্ত নিলে সেখানে ব্যাংককে অতিরিক্ত তোমার সুদ প্রদান করতে হয়, এটা তোমার খরচ। তারপর হচ্ছে স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত লাভ হচ্ছে অপরিচালন আয়, আর বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে অপরিচালন ব্যয়। এই যে আয়গুলোর মধ্যে কিন্তু মুনাফা ছিল, ঠিক আছে?
আবার হচ্ছে দুর্ঘটনাজনিত ক্ষতি, যেগুলো হচ্ছে ইরেগুলার যে আয় ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে তোমার অপরিচালন বা অন্যান্য আয় ব্যয়। এখন কি সবাই ক্লিয়ার এই ছকটা, আয় বিবরণীর ছকটা? সবাই কি বুঝেছি? আচ্ছা, সবাই বুঝতে পেরেছি আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই, তোমরা তো মেন্টর গ্রুপে আমাকে প্রশ্নই করো না। ম্যাম, বলো বলো। ওই অপরিচালন ব্যয়টা একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। অপরিচালন ব্যয় মানে হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পর্কিত নয় এরকম ব্যয়, ঠিক আছে? তুমি যে পণ্যটা নিয়ে ব্যবসা করছো ওই ব্যবসার সাথে রিলেটেড না, অন্য বাইরের কোনো উৎস থেকে তোমার যে আয়টা হচ্ছে প্রতিষ্ঠানের ম্যাম, টাকায়। ব্যক্তিগত। না ব্যক্তিগত না, আমি এটাই বলছি যে প্রতিষ্ঠানের টাকা কিন্তু তুমি অন্য জায়গায় ইনভেস্ট করেছো, বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানের টাকা থেকে একটা আয় হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের যে ভেতরের যে তোমার প্রতিষ্ঠানের ভেতরের যে স্পেস আছে সেখান থেকে আসছে না, বাইরের উৎস থেকে আসছে। যেমন হচ্ছে তোমার প্রতিষ্ঠানের টাকাই তুমি ব্যাংকে রেখেছো। হুম। ব্যাংক তাহলে হ্যাঁ ম্যাম। তোমাকে কি সেই টাকার উপর একটা অ্যামাউন্ট মুনাফা দিবে, সুদ দিবে, তাহলে ওটা কিন্তু তোমার হুম। প্রতিষ্ঠানেরই আয় হলো, কিন্তু এটা হলো অপরিচালন, মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিন্তু এই টাকাটা তোমার আয় হলো না, বাইরের উৎস থেকে আসলো ব্যবসার টাকায়, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিন্তু এটা আসেনি, বাইরে থেকে আসছে। ঠিক আছে? যেমন এই যে প্রাপ্ত লভ্যাংশ, তুমি অন্য কোনো কোম্পানির যদি তোমার ব্যবসার টাকা দিয়ে অন্য কোনো কোম্পানির শেয়ার কিনেছো, সেই যে লাভের একটা অংশ তুমি পাবে, সেটাও কিন্তু তোমার ব্যবসার বাইরে থেকে পাওয়া একটা আয়। তারপর তোমার প্রতিষ্ঠানের কোনো অংশ ভাড়া দেওয়ার মাধ্যমে, কমিশন, অন্য কোনো কারণে, হ্যাঁ, এই যে আয়গুলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় বিক্রয় বা এগুলো ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ছাড়া তুমি যদি অন্য কোনো খাত থেকে কোনো তোমার আয় উপার্জিত হয় সেগুলো হচ্ছে অপরিচালন আয়। এই আইটেমগুলোর কথা খেয়াল রাখবে তাহলেই হবে। ম্যাম, হ্যাঁ বলো। ইয়ামেল চ্যাপ্টারের 6 নাম্বার সৃজনশীলটা রেওয়া মিল চ্যাপ্টারের 6 নাম্বার সৃজনশীলটা। আপনি বলছিলেন মনে করে দিতে ক্লাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আমি আজকে বাসায় গিয়ে ওই 6 নাম্বার চ্যাপ্টারের ম্যাথটা তোমাদের ভিডিও, আচ্ছা আজকে যদি সময় না পাই, আমাদের যাইতে হয়তো 10টার বেশি বাজতে পারে, আমি কাল সকালে এসে এখানে ভিডিও করে হ্যাঁ তোমাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে দেখে তারপরও যদি না বোঝো আমাকে নক করবে। ঠিক আচ্ছা। আছে? ঠিক আচ্ছা। আছে। থ্যাংক ইউ ওকে মনে ম্যাম। করিয়ে দেওয়ার জন্য। অবশ্যই সবাই নক করবে, আমি কিন্তু মানে যদি ভুলে যাই অবশ্যই নক করবে। আচ্ছা। ঠিক আছে, রেয়ামিল চ্যাপ্টারের 6 নাম্বার ম্যাথ, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, এটা ছিল একটা জাস্ট ফরম্যাট। আমরা এখন দেখো যদি অঙ্কে থাকে আমরা কিভাবে অঙ্কটা করব। এই যে প্রথমে ছিল হচ্ছে নিট বিক্রয়, নিট বিক্রয় কিন্তু সরাসরি তোমাদের অঙ্কে দেওয়া থাকবে না, তাহলে তাহলে কিভাবে করব? অবশ্যই নিট বিক্রয়টা আমাকে বের করে নিতে হবে। নিট বিক্রয় বের করে নেওয়ার জন্য কি করতে হবে ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে যে বিক্রয়ের টাকাটা থাকবে, এই যে বিক্রয়ের টাকাটা থাকবে সেটার সাথে কিছু জিনিস, ওই যে সমন্বয়ের আইটেম আমরা প্রথমেই বলেছিলাম, সমন্বয়ে কিছু কিছু আইটেম দেওয়া থাকবে যার কারণে আমাদের অ্যামাউন্ট গুলো ভুল থাকে বা কম বেশি থাকতে পারে, সেগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে। কি কি অ্যাডজাস্ট করতে হবে? বিক্রয়ের অ্যামাউন্টের সাথে যদি কোনো ফেরত থাকে, ধরো তুমি বিক্রয় করেছো 10,000 টাকার পণ্য, পরদিনই এসে কেউ 1,000 টাকার পণ্য তোমাকে ফেরত দিয়ে গেলো, তাহলে তোমার প্রকৃত বিক্রয় কিন্তু 10,000 টাকা থাকলো না, সেখানে ফেরত দেওয়ার কারণে বিক্রয়টা কিন্তু কমে যাবে। এটা যদি সমন্বয় করা না হয়, সমন্বয়ে বলা থাকলে এই ফেরতটা আমাকে কি করে দিতে হবে, বিক্রয় থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করতে হবে? মাইনাস। যদি সমন্বয়ে বিক্রয় ফেরতের কথা সমন্বয়ে হোক বা রেওয়া মিলে হোক, যেখানে থাকবে বিক্রয় থেকে বিক্রয় ফেরতের টাকাটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? আর বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্ত ফেরত, এটা কিন্তু অনেকবার বলেছি তোমাদের। আন্ত মানে আসার প্রবাহ, কোন ফেরতের কারণে পণ্যটা তোমার কাছে ফিরে আসে? বিক্রয় ফেরত, কারণ তুমি যখন পণ্য বিক্রি করছিলে তখন কিন্তু পণ্যটা তোমার কাছ থেকে চলে গিয়েছিল, আর এখন সেই কাস্টমার তোমাকে পণ্যটা ফেরত দিল, এই জন্য কিন্তু পণ্যটা তোমার কাছে আসলো। এই আন্ত মানে আসার প্রবাহ, এই আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। ঠিক আছে? আর শুধু ফেরত, এই যে ফেরত যদি বলা থাকে এবং ফেরতের টাকাটা যদি ডেবিট সাইডে থাকে, শুধু ফেরত বলা আছে, বিক্রয় ফেরত না ক্রয় ফেরত কিছু বলা নেই, এরকম যদি থাকে এবং বিক্রয় ফেরতের টাকাটা যদি ডেবিট সাইডে দেওয়া থাকে, তাহলে এটা হবে বিক্রয় ফেরত।
ক্লিয়ার? কারণ আমরা জানি ক্রয় হচ্ছে আয়, আয় তো ক্রেডিট সাইডে থাকে, তাহলে বিক্রয় যদি ক্রেডিট সাইডে থাকে তাহলে বিক্রয় ফেরতটা অবশ্যই ডেবিট সাইডে থাকবে। এর জন্য ফেরতের টাকা যদি ডেবিট সাইডে থাকে তাহলে ওটা হবে বিক্রয় ফেরত। তারপর দেখো বিক্রয় বাট্টা যদি থাকে সেখানে বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিয়োগ করতে হবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি থাকে সেটাও বিক্রয় থেকে বিয়োগ হবে। ঠিক আছে, আর এটা হবে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় থাকলে সেটা যোগ হবে। আরেকটা আছে, এটা হবে বিক্রয় ভ্যাট, এটাও বিয়োগ হবে। তাহলে নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? বিক্রয়ের সাথে কোন আইটেমগুলো যোগ হবে এবং কোন আইটেমগুলো বিয়োগ হবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয় এগুলো বিয়োগ করতে হবে। অলিখিত বিক্রয় মানে কি? তুমি পণ্য বিক্রি করেছো, ভুল করে লিখো নাই, হ্যাঁ, বাকিতে বিক্রি করতে পারো বা যে কোনো কারণে তোমার পণ্যটা লিখা হয় না, হিসাবে নেওয়া হয় না, তাহলে এটা অ্যাড করে দিতে হবে। এই অলিখিত বিক্রয়টা যোগ হবে। তাহলে যোগের আইটেম কিন্তু আমরা মাত্র একটা পেলাম, আর সবগুলা হচ্ছে বিয়োগের আইটেম। বাট্টা, ফেরত, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বিক্রয় ভ্যাট। এই সব কাজ করার পরে লাস্টে যে অ্যামাউন্ট থাকবে ওইটার উপরে ভ্যাট ধরতে হয়, হ্যাঁ। আচ্ছা, এভাবে আমরা এই কাজগুলো করার পর আমরা কি পাবো? এই যে নিট বিক্রয় পাবো। নিট বিক্রয় থেকে এখন যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই তাহলেই কিন্তু আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আবার প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, এটাও তোমাদের বের করে নিতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? এটা আমরা একটু লিখি। দেখো বিক্রিত পণ্যের ব্যয়, এখানে একটা ফাঁকা জায়গা আছে, লিখি। গত ক্লাসেও লিখেছিলাম অবশ্য। দেখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে লিখতে হবে প্রারম্ভিক মজুদ, এর সাথে ক্রয়, নিট ক্রয়, ঠিক আছে? ওই যে আমরা যেভাবে নিট বিক্রয় বের করলাম যতগুলো কাজ করে, ঠিক ওই কাজগুলো করে আমাদের নিট ক্রয় বের করতে হবে। প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করব এবং প্রত্যক্ষ যে খরচগুলো দেখালাম, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, তারপর হচ্ছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, তাই না? এই যে প্রত্যক্ষ খরচগুলো ছিল এগুলো যোগ হবে। এরপর এখান থেকে একটা আইটেম মাইনাস হবে। কি আইটেম? সমাপনী মজুদ পণ্য মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। এই যে এই কাজগুলো করলেই তাহলে তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কি কি কাজ করতে হবে? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য, এই কাজগুলো করলে চারটা কাজ আমাদের কি বের হবে? বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। দেখো, এই দেখো অঙ্কে কিভাবে করব, এইভাবে নিচে নিচে করতে হবে, ওখানে তো আমি পাশাপাশি লিখলাম। দেখো প্রথমে লিখবো হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, এই দেখো দ্বিতীয় ঘরে টাকাটা লিখে ফেলবে, প্রারম্ভিক মজুদ পণ্য। তারপর এর সাথে কি করতে হবে? এর সাথে নিট ক্রয় যোগ করতে হবে। তাহলে নিট ক্রয়, এই দেখো নিট ক্রয়ের টাকাটা তারপর লিখবো। এখন নিট ক্রয়ের টাকাটা বের করার জন্য এই যে এই কাহিনীটুকু আমাদের করতে হয়েছে, দেখো কত বড় কাহিনী করতে হয়েছে। এখানে দেখো নিট বিক্রয়টা আমরা যেভাবে করেছিলাম সেখানে এই যে ফেরত গুলো বিয়োগ করেছিলাম, বাট্টা বিয়োগ করেছিলাম, এখানেও সেম কাজগুলো করতে হবে। এই ক্রয়ের সাথে ক্রয় ফেরত, হ্যাঁ, বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। দেখো মুনাফাবিহীন বিক্রয়টা কিন্তু ক্রয় থেকেও বিয়োগ, বিক্রয় থেকেও বিয়োগ, ঠিক আছে? পণ্য উত্তোলন থাকলে ক্রয় থেকে বিয়োগ হবে, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে ক্রয় থেকে বিয়োগ হবে। অলিখিত ক্রয়, শুধু একটা আইটেম পেলাম আমরা যোগের, সেটা হচ্ছে অলিখিত ক্রয়, ভ্যাট, ঠিক আছে? এগুলো সব বিয়োগ হবে। বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, সবগুলো আইটেম বিয়োগ করে অলিখিত ক্রয় যোগ করে আমাদের যে অ্যামাউন্টটা পাবো সেটার নাম হবে কি? নিট ক্রয়। তাহলে এই যে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়, দুইটা আইটেম পেলাম। এর সাথে কি করতে হবে? প্রত্যক্ষ যে খরচগুলো আছে, এই যে প্রত্যক্ষ খরচ, মজুরি, হ্যাঁ মজুরিও কিন্তু প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? মনে রাখবে। দেখো তোমাদের এভাবে থাকতে পারে যে মজুরি ও বেতন অথবা বেতন ও মজুরি। শুধু মজুরি থাকলে অবশ্যই এটা কি? প্রত্যক্ষ খরচে যাবে। আবার যদি এরকম থাকে যে মজুরি ও বেতন, মজুরি ও বেতন এটাও প্রত্যক্ষ খরচে যাবে, এই দুইটাই প্রত্যক্ষ খরচে যাবে। কিন্তু যদি এরকম থাকে যে বেতন ও মজুরি,
তাহলে এটা যাবে হচ্ছে পরোক্ষ ব্যয়, এটা তখন আর এখানে যাবে না। বেতন কথাটা প্রথমে থাকলে এটাকে বেতন ধরে নিব, আর মজুরি কথা প্রথমে থাকলে আমরা এটাকে মজুরি ধরে নিব, আর মজুরি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ের আইটেম। তাহলে আমাদের সূত্রে কি কি ছিল, যে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়, এই যে প্রারম্ভিক মজুদ একটা প্লাস নিট ক্রয় দুইটা পেলাম, এর সাথে যোগ করতে হবে কি প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি কি, এই যে এই আইটেমগুলো, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, নগর শুল্ক, হ্যাঁ, ক্রয় পরিবহন মানে আন্তঃপরিবহন, ঠিক আছে। কোন পরিবহনের কারণে পণ্য তোমার কাছে আসে, আসার প্রবাহ মানে আন্ত, তাহলে ক্রয় পরিবহন, কারণ পণ্য ক্রয় করলেই তো পণ্যটা তোমার কাছে আসে, তাই না। শুধু পরিবহন থাকলে আমরা ক্রয় পরিবহন ধরে নিব, ঠিক আছে। জ্বালানি খরচ, এগুলো প্রত্যক্ষ খরচ। করার পরে, যোগ করার পরে যে আইটেমটা পাবো আমরা, সেখান থেকে কি দেখো আমরা কি কি পেলাম, তিনটা আইটেম যোগ করলাম। কি কি, প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এই যে, আচ্ছা, প্রথমে লিখলাম কি প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়, এই যে নিট ক্রয়, নিট ক্রয়ের হিসাবের জন্য আমরা এই ঘরে এই হিসাবগুলো করে তারপর নিট ক্রয়টা এখানে লিখবো। তারপরে কি প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস হচ্ছে এই যে প্রত্যক্ষ খরচ, যোগ করার পরে যে টাকাটা পেলাম সেখান থেকে মাইনাস করব কি সমাপনী মজুদ পণ্য, এটা পণ্য হবে, হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত যা থাকবে, এটা কি করতে হবে, সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করতে হবে। এটা ব্রেকেটে রাখা হয়েছে, ব্রেকেট মানে হচ্ছে মাইনাস। করার পর যে টাকাটা পাবো সেটার নাম হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই যে আমাদের বিক্রয়ের টাকাটা ছিল, এখান থেকে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা পেলাম, এটা বিয়োগ করলে যে টাকাটা পাবো সেটার নাম হচ্ছে মোট মুনাফা। সবাই কি বুঝতে পেরেছো? কে কোন জায়গায় বুঝোনি আমাকে একটু বলো, আমি আবার বোঝাবো। সবাই বুঝেছো? তাহলে কিন্তু আমি নেক্সট ম্যাথে চলে যাব, না বুঝলে এখনো বলো। আচ্ছা, সবাই বুঝেছো। আচ্ছা, ক্লিয়ার। কঠিন লাগতেছে? নাইমুল জান্নাত কঠিন লাগতেছে, আচ্ছা আচ্ছা, কথা বলো, সমস্যা নেই, তুমি মাইক অন করে কথা বলো। নিট বিক্রয় একটু বুঝাই দিব, তাই না, সাইমা বলছো কঠিন লাগতেছে। আচ্ছা, প্রথম সাইমা নাইমুল জান্নাত, তুমি কি আজকে প্রথম? হ্যাঁ, কথা বলো। তুমি আনমিউট হয়ে কথা বলতে পারো, তোমাদের দেখো একটা ওই মাইকের মতো একটা অপশন আছে, ওখানে ম্যাম ক্লিক করো। হ্যাঁ, বলো। ম্যাম, আমি আজকে প্রথম তো, তাই বিষয়গুলো বুঝতেছি না। আচ্ছা, আর তুমি কে বলছো? ম্যাম, আমি নুরি ম্যাম। আচ্ছা, নুরিন। আচ্ছা, তুমি আজকে প্রথম না, এর আগে কি, এর আগে কি কোনো জায়গায় বা তুমি নিজে নিজে হোক, আগের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে, এগুলো ক্লাস করেছিলে? ম্যাম, আমি করছিলাম, আচ্ছা প্রথম আচ্ছা, অধ্যায়টাই কিছু অঙ্ক করছিলাম ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের, আমি গত সপ্তাহে তোমাদের প্রথম যে 5টা চ্যাপ্টার ওইটার উপর ওভারঅল 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, রিভিশন ক্লাস, ওই ক্লাসটা তুমি দেখে নিবে অবশ্যই। আর আমাদের রেকর্ড ক্লাস কিন্তু সব দেওয়া আছে তোমাদের, একদম লেনদেন চ্যাপ্টার থেকে শুরু করে রেওয়ামিল চ্যাপ্টার পর্যন্ত সবগুলো চ্যাপ্টারে সুন্দর করে সবগুলো ভিডিও দেওয়া আছে। যে চ্যাপ্টারে তোমার প্রবলেম ক্লাসগুলো দেখে নিবে, গত ডেটের যে ক্লাস হয়েছিল সেটা দেখে নিতে পারো। বিগত ক্লাসগুলো দেখলে তাহলে তোমার কাছে অনেকটা ইজি মনে হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরেও এই রেকর্ডটাও একাধিকবার দেখে নিও। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমি যে সূত্রটা লিখেছিলাম, এই যে সূত্রটা লিখেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় বের করার, এটা তো বুঝেছো যে প্রথমে কি লাগবে, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য লাগবে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করব, নিট ক্রয় যোগ করব এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, এই যে তিনটা আইটেম যোগ করব। তিনটা আইটেম যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য যদি আমরা বিয়োগ করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। আর বিক্রিত পণ্যের ব্যয় আমরা যদি বিক্রয় থেকে বিয়োগ করি তাহলে আমাদের মুনাফা বের হয়, মোট মুনাফা। এই জন্য এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। প্রথমে আমাদের নিট বিক্রয় লাগবে, নিট বিক্রয় থেকে আমরা কি করব, বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়
বের করার জন্য আমাদের কিন্তু আরো অনেকগুলো কাজ করতে হলো। দেখো বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু কোনটা, মোট মুনাফাটা একদম এটা এখানে হবে না, মোট মুনাফাটা একদম নিচে যে এই যে অ্যামাউন্টটা, এটার নাম হচ্ছে মোট মুনাফা। ঠিক আছে, মোট মুনাফা। আর এই যে টাকাটা আমরা পেয়েছিলাম, এই যে এইগুলো বিয়োগ করে এই যে টাকাটা পেয়েছিলাম, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা লিখতে হবে না এখানে, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য দেখো আমাদের কি কি কাজ করতে হয়েছে, তিনটা কাজ করতে হয়েছে। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য নিয়েছি, তারপরে এর সাথে হচ্ছে এই যে নিট ক্রয়, এটা নিয়েছি, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়, তারপর প্লাস হচ্ছে এই যে প্রত্যক্ষ খরচ এই। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য তিনটা আইটেম যোগ করতে হয়। কি কি? এক নাম্বার হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এই এই আইটেমটা, এর সাথে যোগ হচ্ছে নিট ক্রয়, এই যে দুই নাম্বার আইটেম, তাই না? এর সাথে যোগ হচ্ছে যাবতীয় প্রত্যক্ষ খরচ, এই যে 3 নাম্বার আইটেম। এই তিনটা যোগ করে সেখান থেকে এই যে বাদ, কি বাদ দিতে হয়? বাদ দিতে হয় হচ্ছে, দেখো প্রত্যক্ষ খরচ যোগ করে এই যে একটা আইটেম বাদ দিতে হয়, সেটা হচ্ছে, সেটা কি? বাদ দিতে হয় সমাপনী মজুত পণ্য। এই যে এক্সট্রা একটা আইটেম, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা আইটেম যোগ করে সেখান থেকে যদি সমাপনী মজুত পণ্যটা আমরা বাদ দেই, তাহলে যে অ্যামাউন্টটা এখানে আসলো সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে উপরে নিট বিক্রয় পেয়েছিলাম, এই নিট বিক্রয় থেকে এই যে হিসাব করে এত কিছু করে যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করলাম, এই দুইটা বিয়োগ করলে যে অ্যামাউন্টটা পাবো এটার নাম হচ্ছে মোট মুনাফা। তার মানে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে মোট মুনাফা। এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করার জন্যই কিন্তু আমাদের এই যে এত কাজ করতে হলো। ঠিক আছে, এই ফরম্যাটটা তোমরা মানে খাতায় লিখবে কয়েকবার, তাহলে কিন্তু তোমাদের মানে মাথায় সেট আপ হয়ে যাবে যে কোন আইটেমের পর কোনটা দিতে হবে। আজকে মোট মুনাফা পর্যন্তই থাকবে নাকি হচ্ছে আমরা পরের স্টেপে যাব? আমরা কিন্তু গত ক্লাসেও মোট মুনাফা পর্যন্তই ছিলাম। যেহেতু আজকে অনেকের প্রবলেম হচ্ছে, তাহলে কি আমরা মোট মুনাফা পর্যন্তই থাকবো? ম্যাম আজকে মোট মুনাফা পর্যন্তই থাকেন ম্যাম, এতটুকু। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ঠিক ঠিক আছে। আচ্ছা, মোট মুনাফা পর্যন্ত যদি রাখি তাহলে দেখো তোমরা হচ্ছে এই যে অঙ্কটা, এটা হোমওয়ার্ক করবে মোট মুনাফা নির্ণয় করার জন্য। দেখো এখানে অনেকগুলো আইটেম আছে, উপরে একটা রেওয়া মিল দেওয়া আছে, এটা কিন্তু একটা রেওয়া মিল করা, হ্যাঁ। এখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে, দেখো নিচে সমন্বয়ের আইটেম গুলো আছে, কি কি দেওয়া আছে দেখো। আরেকটা কথা খেয়াল রাখবে যে যদি সমন্বয়ে সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য দেওয়া থাকে, অবশ্যই সবসময় ছোট মূল্যটা নিয়ে কাজ করবে। দেখো এখানে কি বলা আছে যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা, আর বাজার মূল্য আরো 2,000 টাকা বেশি, তার মানে বাজার মূল্য হচ্ছে কত? 42,000 টাকা। তাহলে কোনটা ছোট হলো? 40,000 টাকা। অনেকে ভুল করে এই যে মাথায় সেট আপ হয়ে থাকে যে সমাপনী মজুত পণ্যের মূল্য ছোটটা দিতে হয়, পরে আর দেখে না যে কি বলা, এই যে 2,000 টাকা দেখে এটাই দিয়ে দেয়। কিন্তু এখানে কি বলা ছিল, যার বাজার মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা, বাজার মূল্য হচ্ছে 2,000 টাকা বেশি, তার মানে বাজার মূল্য 42,000 টাকা। তার মানে আমাদের যখন আমরা কাজ করবো, যে সমাপনী মজুত পণ্য বিয়োগ করার সময় যে টাকাটা নিব, সেটা কিন্তু 40,000 টাকা নিব। তারপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। আচ্ছা তোমরা হয়তো তোমাদের যেহেতু তোমরা অনেকে নতুন, তোমাদের কাছে এটা কঠিন লাগতে পারে ম্যাথটা। আমি ভেবেছিলাম আজকে পরিচালন ব্যয় পর্যন্ত পড়াবো, কিন্তু অনেকে নতুন থাকার কারণে হলো না। তাহলে আমি বই থেকে হোমওয়ার্ক দিয়ে দিই, যারা পারবে তারা এটা করবে। ঠিক আছে, দেখো কি কি চেয়েছে, যে উপযুক্ত লেনদেন থেকে উপযুক্ত নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা নিট বিক্রয় কিন্তু কিভাবে নির্ণয় করতে হয় শিখেছি। কি কি করতে হয়, বিক্রয়ের সাথে কোন কোন আইটেমগুলো যোগ করতে হয়, কোন কোন আইটেমগুলো বিয়োগ করতে হয় আমরা কিন্তু জানি। দেখো বিক্রয়ের সাথে এই যে এই আইটেমগুলো বিয়োগ এবং অলিখিত বিক্রয় যোগ করলে কিন্তু নিট বিক্রয়টা বের হবে। তাহলে আমরা এটা পারবো আশা করি, নিট বিক্রয় নির্ণয় করা, তাই না? দেখো তো কি করতে হবে। এই দেখো এখানে দুইটা টাকা একসাথে দেওয়া আছে, এখানে ক্রয় বিক্রয়। ডেবিট সাইডেরটা হচ্ছে ক্রয়ের টাকা, আর ক্রেডিট সাইডেরটা হচ্ছে বিক্রয়ের টাকা। কারণ আমরা জানি ক্রয় হচ্ছে ডেবিট সাইডে যায়, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট সাইডে যায়। তারপর ফেরত আছে, ফেরতের ডেবিট সাইডেরটা বিক্রয় ফেরত, আর ক্রেডিট সাইডের টাকাটা হচ্ছে ক্রয় ফেরত। এটা ধরে ম্যাথটা করবে, ঠিক আছে? আর এখানে বলছে যে রিমঝিম এন্টারপ্রাইজের
বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই মাত্র শিখেছি। ওই একই নিয়মে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করবে। আর এখানে বলছে যে মোট মুনাফা এত ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, এটা বাদ, এটা করতে হবে না, যেহেতু মোট মুনাফা পর্যন্ত ওরা করে দিছে, তার পরেরটুকু করতে বলেছে, পরেরটুকু তোমরা শিখনি। তাহলে তোমরা ক আর খ এই দুইটা হোমওয়ার্ক করবে, এবং তোমাদের মেন বই থেকে কয়েকটা আমি দিয়ে দিই, সেখান থেকে করবে, ঠিক আছে? উদাহরণ 2 আজকের বাড়ির কাজ দেওয়া ছিল তোমাদের। উদাহরণ 3 আছে সেখান থেকে মোট মুনাফা পর্যন্ত করে নিয়ে আসবে, এবং উদাহরণ 4 আছে সেখান থেকেও মোট মুনাফা পর্যন্ত করে নিয়ে আসবে। তাহলে উদাহরণ 3, 4 আর হচ্ছে যে ম্যাথটা স্লাইডে দেওয়া আছে সেটা থেকে ক, খ এই তিনটা তোমরা হোমওয়ার্ক করবে। আচ্ছা, মোট মুনাফা পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে আবার কোন জায়গায় বোঝাতে হবে বা এরকম যদি কোনো প্রশ্ন থাকে বলো। সবাই বুঝেছো? কে কে আছো আমাদের সাথে এখনো? তুষ্মি, ওহি, ফাইজা, বলো বলো। নরিন, ম্যাম, সাইমা, ইউজার, হ্যাঁ বলো। ওই SWটা কেমনে দিব আপনাকে? এটা হচ্ছে মেন্টর গ্রুপে দিয়ে দিবে, মেন্টর গ্রুপে তো অ্যাড হবে, আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এখানে সবাই আমাকে নক দিবে, আমি যারা অ্যাড এখনো হওনি তাদেরকে আমি অ্যাড করে নিব, ম্যাম, মেন্টর আমি তো গ্রুপে অ্যাড দিয়ে দিবে। হয়েছি, মানে SWটা আপনাকে কেমনে দিব হ্যাঁ, তুমি খাতায় করে ছবি উঠিয়ে সেখানে ইয়ে দিয়ে দিবে, তুমি মেসেঞ্জারে, সরি এখানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ তাই না, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। সবাইকে। হ্যাঁ তুষ্মি বলো। ওই যে আমরা এখানে এখন আপনারা তো ক্লাস করাচ্ছেন, এখানে সবগুলো তো শেষ হয়ে গেছে, আপনারা রিভাইজ ক্লাসও দিচ্ছেন তাই না? হুম হুম। তো এরপরে মানে কি করা হবে হিসাব বিজ্ঞানে? হ্যাঁ, হিসাব বিজ্ঞানে ম্যাথের কি শেষ আছে? এগুলো আমরা পরীক্ষায় কিভাবে ম্যাথ গুলো আসে সেগুলো প্র্যাকটিস করাবো। তারপর আরো অনেক নতুন নিয়ম আসবে, যখন আমরা তোমাদের টেস্ট পেপার সলভ করাবো তখন দেখবে আরো কত ধরনের নিয়ম আসছে। সেগুলো তোমাদের মানে প্রতিনিয়ত এগুলো করতে হবে, না হলে ভুলে যাবে। 2 দিন যদি মানে টানা কয়েকদিন যদি তুমি ম্যাথ না করো, দেখবে যে আগের গুলো সব ভুলে গেছো। এর জন্য আমাদের হ্যাঁ ম্যাম। রিভিশন ক্লাস চলতেই থাকবে। নতুন নতুন আইটেম আসবে, অনেক বোর্ডে অনেক নিয়ম এসেছে, সেই আইটেম গুলো থাকবে। হ্যাঁ, এভাবে প্র্যাকটিসের উপরে থাকতে হবে। এবং যারা আচ্ছা যে বিগত ক্লাস করনি এর জন্য কোনো সমস্যা নেই, কারণ আমরা আবার তো আমাদের ক্লাস এই যে আর্থিক বিবরণী শেষ হলে আমরা আবার প্রথম থেকে শুরু করব। হ্যাঁ, এভাবে চলতেই থাকবে সার্কেল ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।